2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে সেটি নিয়েই আজকের ভিডিও। তবে দেখে নাও, প্রথম প্রশ্ন তোমাদের দিতে পারে পরীক্ষায় যে 19 শতকের দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। এই সভা সমিতির যুগ 19 শতককে বলেছেন ডক্টর অনিল শীল। এই সময় বিশেষ করে 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল তারপরে ভারতের যে সমস্ত শিক্ষিত মধ্যবিত্ত মানুষ আছে তারা ভারতবাসীর স্বার্থ রক্ষার জন্য ছোট ছোট সভা সমিতি তৈরি করছিল। তারা প্রত্যেকটা মানুষের অভাব অভিযোগ সমস্যাগুলি শুনত এবং তারা সেই সমস্যাগুলো ব্রিটিশ সরকারের কাছে নিবেদন করত, দাবি দাওয়া করত এবং স্বায়ত্তশাসনের যাতে চালু হয় তার জন্য দাবি রাখত। এই সভা সমিতিগুলো শুধুমাত্র ধর্মীয় বা সামাজিক সংস্কারে সীমাবদ্ধ ছিল না, তারা মানুষের অধিকার আদায়ের জন্য একটা রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেত। যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের প্রথম রাজনৈতিক সভা, জমিদার সভা, পুনা সার্বজনিক সভা, ভারত সভা ছিল উল্লেখযোগ্য। এর পরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, বা 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কিরূপ অবদান ছিল। এই আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই উপন্যাসের মাধ্যমে পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অগ্নিমন্ত্রের মতো কাজ করেছিলেন। এই উপন্যাসে তিনি দেশকে দেশমাতা বা জগদ্ধাত্রী রূপে কল্পনা করেছিলেন। উপন্যাসের অন্তর্গত যে বন্দে মাতরম সঙ্গীতটি, সেটি ভারতীয় বিপ্লবীদের প্রধান রণধ্বনিতে পরিণত হয়েছিল। এই ধরনের বন্দে মাতরম গান গেয়েই প্রত্যেকটা বিপ্লবী ফাঁসির দড়ি গলায় পড়ত হাসতে হাসতে। বন্দে মাতরম শব্দের অর্থ কি, যে প্রত্যেকটা বিপ্লবী যারা ছিল তারা যে তাদের জীবনে সমস্ত কিছু দেশমাতার পায়ে উৎসর্গ করছে, এইটাই ছিল বন্দে মাতরমের শব্দের অর্থ। এটি দেশবাসীকে, এই বন্দে মাতরম সঙ্গীতটি দেশবাসীর মনে আত্মত্যাগ দেশাত্মবোধের জোয়ার এনেছিল, যাকে আমরা সেই কারণে জাতীয়তাবাদের বাইবেল বলে আখ্যা দেয়া হয় বা দিয়ে থাকি। এরপরে আমরা দেখব যে 3 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল। এই মহারানী ঘোষণাপত্র মহারানী ভিক্টোরিয়া ঘোষণা করেছিলেন 1857 সালের মহাবিদ্রোহের পর ভারতের যে ব্রিটিশ শাসনটাকে আরও সুনির্দিষ্ট কাঠামোয় আনার জন্য। তিনি চিন্তা করেছিলেন যে আর যদি কোম্পানি শাসন রেখে দিই তাহলে আবার ভবিষ্যতে এরকম বিদ্রোহ হতে পারে। তাই ভারতীয়দের কাছে আনুগত্য, ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য এই মহারানীর ঘোষণাপত্র তিনি ঘোষণা করেছিলেন, আর সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার তিনি নিজের হাতে তুলে নিয়েছিলেন। এই মহারানীর ঘোষণাপত্র পড়েছিলেন 1 নভেম্বর লর্ড ক্যানিং এলাহাবাদ থেকে। তিনি এই ঘোষণাপত্রে বলেছিলেন যে ব্রিটিশ সরকার আর নতুন কোনো রাজ্য জয় করবে না, সত্ত্ববিলোপ নীতি বিলুপ্ত করা হবে, ভারতীয়দের ধর্মীয় সামাজিক বিষয়ে হস্তক্ষেপ করবে না, যোগ্যতা অনুযায়ী ভারতীয় সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হবে। এই বিষয়গুলো তিনি এই ঘোষণাপত্রে উল্লেখ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় 2018 এবং 22 সালে এসেছিল। ব্যঙ্গচিত্র হলো এমন একটা চিত্র যেখানে সমাজের কুসংস্কার, রাজনৈতিক ভণ্ডামি, ঔপনিবেশিক শাসনের অত্যাচার এবং নির্দিষ্ট কুপ্রথাকে রসাত্মক ও চাক্ষুষভাবে সমালোচনা করার জন্য আঁকা হয়। সাধারণ মানুষের কাছে দীর্ঘ লাইনের ভাষা অতটা বেশি করে জনপ্রিয় হয় না, তাই জনমত গঠন এবং দেশবাসীকে সহজভাবে সমাজের খারাপ জিনিসগুলো তুলে ধরার জন্য এই ব্যঙ্গচিত্র বিশেষ করে আঁকা হয়। আমরা জানি যে সরকার হিসাবে, শাসক হিসাবে প্রত্যেকেই কখনো না কখনো খারাপ কোনো নিয়ম নীতি নেয় বা সমাজে কোনো খারাপ ঘটনা চলতে থাকে, সেই ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য কার্টুন এঁকে সেই কারণেই ব্যঙ্গচিত্র আঁকা হয়।
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রের পথিকৃৎ। তিনি সমকালীন বাবু সংস্কৃতি, ব্রিটিশদের তোষণকারী ভারতীয়দের তীব্র কটাক্ষ করেছেন এবং সমাজে ঘটে চলা কুসংস্কারগুলোর সমালোচনা করেছেন। তিনি এঁকেছিলেন যে একজন ইউরোপীয় মানুষ যাকে একটা মহিলার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে এবং মহিলাটি পায়ে জুতো পরেছে, ইউরোপিয়ানস জুতো, এবং একজন মহিলা সেই ইউরোপিয়ানস পুরুষের সঙ্গে যে নৃত্য করছে এটাকে তিনি সমালোচনা করেছেন। তার কারণ যে আমরা ব্রিটিশ কালচারকে খুব বেশি করে ভালোবেসে ফেলছি এবং নিজেদের যে কালচার, নিজেদের যে সংস্কৃতি সেটাকে ভুলে যাচ্ছি, সেটাকে সমালোচনা করতে। তারপরে আরেকটা ছবি এঁকেছিলেন খল ব্রাহ্মণের ছবি, যেখানে দেখা যাচ্ছে তিনি প্রচুর খাবার খাচ্ছেন, মদ মাংস খাচ্ছেন আর নারীর প্রতি আসক্তি হয়ে আছেন। কিন্তু একজন ব্রাহ্মণের কাজ বিভিন্ন মানুষকে শিক্ষা দেওয়া, পূজা অর্চনায় ব্যস্ত থাকা, কিন্তু এই ব্রাহ্মণ তিনি মানুষের ভালো না করে, পুজো পার্বণ না করে মদ মাংস নারীতে আসক্তি হয়ে আছেন, সেটাকে সমালোচনা করেই তিনি এই চিত্রটা এঁকেছিলেন। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নতে যাব যে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। জমিদার সভা প্রতিষ্ঠিত করেছিল তৎকালীন ধনী জমিদার ও অভিজাত শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষার জন্য, কিন্তু ভারত সভা কিন্তু সেই প্রসঙ্গে তৈরি হয়নি, সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তৈরি হয়েছিল। তাহলে জমিদার সভা কে তৈরি করেছিল? দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব প্রমুখ 1838 সালে জমিদার এবং অভিজাত মানুষের স্বার্থ রক্ষার জন্য। এবং অপরদিকে 1876 সালে ভারত সভা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ ও সাধারণ ভারতবাসী রাজনৈতিক সংগঠন ছিল, যে এটি যার নেতৃত্বে কে ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। এর উদ্দেশ্য, নীতিগত বা পরিধিগত পার্থক্য কি ছিল? জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল জমিদারদের নিজস্ব স্বার্থ রক্ষা করা, চিরস্থায়ী বন্দোবস্ত, সুযোগ সুবিধা সমস্ত ভারতীয় স্তরে পৌঁছে দেওয়া, তাই এর পরিধি ছিল অত্যন্ত সীমিত। কিন্তু ভারত সভার উদ্দেশ্য ছিল যে অনেক ব্যাপক, ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা, সিভিল সার্ভিস পরীক্ষা আন্দোলনের মতো সর্বভারতীয় গণমুখী বিষয়ে যাতে আন্দোলনে সামিল হয় সমস্ত বিষয় পরিচালনা করা। সিভিল সার্ভিস পরীক্ষার বয়স নিয়ে ভারত সভা প্রতিবাদ জানিয়েছিল, ইলবার্ট বিলের সমর্থন করেছিল। ঠিক আছে, এই কারণে ভারত সভার যে জনপ্রিয়তা, ভারত সভার পরিধি অনেকটা বড় ছিল। তারা সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা আন্দোলনে সামিল করার চেষ্টা করেছিল। এরপরে 6 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 2019 সালে পরীক্ষায় এসেছিল। এই চিত্রটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার উপক্রম হয়েছিল লর্ড কার্জনের উদ্যোগে। এই ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা, পরবর্তীকালে ভগ্নী নিবেদিতা এটিকে ভারত মাতা রূপ দিয়েছিলেন। এই ভারত মাতা চিত্রটা আঁকা হয়েছিল বঙ্গভঙ্গের সময়, তাই নাম ছিল বঙ্গমাতা, পরবর্তীকালে নাম হয় ভারত মাতা। এর বৈশিষ্ট্য কি ছিল? ভারত মাতা চিত্রে একজন চতুর্ভুজী সন্ন্যাসিনী রূপে দেবী হিসাবে দেখানো হয়েছে, যার 4 হাতে রয়েছে অন্ন অর্থাৎ ধানের শীষ, বস্ত্র অর্থাৎ শ্বেত বস্ত্র, শিক্ষা অর্থাৎ বেদ এবং দীক্ষা জপমালা। এইগুলি বাঙালির যে ভারতবাসী আছে তাদের জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে পরিচিত। এর গুরুত্ব কি ছিল? এই চিত্রটি ভারতীয়দের মনে দেশাত্মবোধ জাগ্রত করেছিল। স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবীরা ভারত মাতার এই শান্ত ও স্বাবলম্বী রূপকে দেশপ্রেমের মূর্ত প্রতীক হিসাবে সামনে রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ভারত মাতাকে রক্ষা করার জন্য তারা ভারতের স্বাধীনতা আন্দোলনে আরো বেশি করে এগিয়ে এসেছিল। তাই এই ভারত মাতা চিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে আছে আমাদের স্বাধীনতার ইতিহাসে। এই রকম ছিল ভারত মাতা চিত্রটি, যার এক হাতে শ্বেত বস্ত্র, এক হাতে জপের মালা, এক হাতে ধানের শীষ আর আরেক হাতে ছিল বেদ। এরপরে আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা প্রতিষ্ঠার কি উদ্দেশ্য ছিল?
1838 সালে দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব প্রমুখের উদ্যোগে এটি তৈরি হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতের জমিদারদের ও ভূস্বামীদের স্বার্থ রক্ষা করা, চিরস্থায়ী বন্দোবস্ত প্রসার ঘটানো এবং ব্রিটিশ সরকার নিষ্কর বা খাস জমি বাজেয়াপ্ত করার নীতির বিরোধিতা করা ছিল এই জমিদার সভার উদ্দেশ্য। কিন্তু এর উদ্দেশ্য খুব বেশি ব্যাপকতর ছিল না, শুধুমাত্র শ্রেণীকেন্দ্রিক ছিল। তবু বলা যায় যে এটি ছিল ভারতের প্রথম সুসংগঠিত রাজনৈতিক সংগঠন যা সাংবিধানিক আন্দোলনের সূচনা করেছিল। 8 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 2022 সালে এসেছিল। মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে এনফিল্ড রাইফেল, শূকর এবং গরুর চবড়ি মেশানো থাকে এই রকম খবর প্রচার হওয়ার পরেই বিদ্রোহটা শুরু হয়েছিল। কিন্তু বাঙালি সমাজ এই বিদ্রোহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল। সিপাহীদের সমস্যা, সিপাহীদের অভিযোগের ভিত্তিতে বিদ্রোহ শুরু হলেও অনেক মানুষই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, কিন্তু বাঙালিরা এখানে কোনো রকমভাবে সমর্থন দেননি। তার কারণ ছিল তারা মনে করেছিল যে ব্রিটিশরা ভারতে এসে সতীদাহ প্রথার মতো খারাপ নিয়ম বন্ধ করেছে, বিধবা বিবাহ চালু করেছে। শিক্ষিত সমাজ মনে করছে যে ব্রিটিশ সরকার পাশ্চাত্য শিক্ষার প্রসার করছে, যা আমাদের জন্য সুবিধাজনকই হচ্ছে। যদি ব্রিটিশ শাসন আজকে শেষ হয়ে যায় তাহলে আমাদের ভারতে আবার হয়তো মধ্যযুগীয় যে খারাপ কুসংস্কার আইন আছে সেগুলো ফিরে আসবে, আর ভারতে শাসন করার মতো তেমনই কেউ থাকবে না। তাই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেনি। তারা মনে করেছিল যে এই বিদ্রোহটা ছিল শুধুমাত্র একটা গোষ্ঠীর স্বার্থান্বেষী বিদ্রোহ, যেখানে জাতীয়তাবোধ বা দেশপ্রেমের কোনো চিহ্নটুকুই নেই। যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তার নিজের জমিদারি চলে গেছিল, তার নিজের হাত থেকে শাসনভার সাম্রাজ্য কেড়ে নিয়েছিল। সেই কারণে কুনওয়ার সিং তার নিজের জমিদার হারিয়েছিল বিহার থেকে। নানা সাহেব অংশগ্রহণ করেছিল কারণ তার পেনশন বন্ধ করে দিয়েছিল। এত কিছু দেখার পরে বাঙালিরা মনে করেছিল যে এই বিদ্রোহ শুধুমাত্র কিছু গোষ্ঠীর স্বার্থের জন্যই চালু হয়েছে, তাই বিদ্রোহকে সমর্থন করেনি। 9 নম্বর প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? নবগোপাল মিত্র ছিলেন একজন বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা। তিনি ভারতে রাজনারায়ণ বসুর সহযোগিতায় হিন্দু মেলা বা আগের নাম জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন, যা দেশীয় পণ্য সংস্কৃতির বিকাশে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি হিন্দু ধর্ম জাতীয় সংস্কৃতির প্রসারের জন্য তাকে ন্যাশনাল নবগোপাল মিত্র বলা হয়। জাতীয়তাবাদের প্রসারে তিনি ন্যাশনাল পেপার সম্পাদনা করেন এবং ন্যাশনাল জিমনাসিয়াম ও ন্যাশনাল স্কুলও প্রতিষ্ঠা করেন। পুরনো যে হিন্দু ধর্মের ঐতিহ্য আছে সেটাকে ফিরিয়ে আনার জন্য তিনি এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যে জাতীয়তাবাদের প্রতীক আছে, দেশের যে জাতীয় প্রতীক আছে, সেগুলোকে মানুষের কাছে আরো ভালো করে তুলে ধরার জন্য তিনি এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ ভূমিকা নিয়েছিল? বঙ্কিমচন্দ্র ছিলেন একজন সাহিত্যিক। তিনি তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে পরাধীন দেশবাসীর মনে স্বাদেশিকতা, আত্মত্যাগের আগুন জ্বালিয়েছিলেন। তাকে স্বদেশী যুগের ঋষি বলা হয়। তার রচনা করা আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদের প্রধান উৎস হয়ে উঠেছিল বিপ্লবীদের। তিনি এই উপন্যাসেই বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন, যা ভারতীয়দের মন্ত্র বা রণধ্বনিতে পরিণত হয়েছিল এবং যা দেশের জন্য প্রত্যেকটা বিপ্লবী হাসতে হাসতে এই বন্দে মাতরম সঙ্গীতটি গান করতে করতে ফাঁসির দড়ি গলায় পড়ত। এই কারণে তিনি ভারতে জাতীয়তাবাদের বিকাশে বিশেষ ভূমিকা নিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের এক চিত্রশিল্পী, ভারতীয় আধুনিক ব্যঙ্গচিত্রের বা ক্যারিকেচারের অন্যতম প্রতীকীর। তিনি স্মরণীয় হয়ে আছেন এই কারণে, তিনি ভারতে যে খারাপ কুসংস্কার, সামাজিক রীতিনীতি, শাসকের যে খারাপ আইন কানুন চলতো,
সেইগুলোকে ব্যঙ্গ চিত্র এঁকে সমালোচনা করেছিল। কার্টুনের মাধ্যমে ঔপনিবেশিক বাংলার সমাজ ও রাজনীতির কঠোর সমালোচনা করেছিল। এই গগনেন্দ্রনাথ ঠাকুরের এই ব্যঙ্গচিত্রের উদাহরণ কি কি ছিল? তার অদ্ভুত লোক, বিরূপ বজ্র প্রভৃতি চিত্রগ্রন্থে তিনি সমকালীন ইংরেজি শিক্ষিত বাবু সমাজের সাহেবিয়ানা অন্ধ অনুকরণ, ব্রিটিশ সংস্কৃতিকে, ব্রিটিশের সরকারের দমনপীড়নের তীব্র ব্যঙ্গ ও কটাক্ষ করেন, যা মানুষের কাছে এক জনমত গঠনে সাহায্য করেছিল। তাই তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি ছিলেন ব্যঙ্গচিত্রের পথিকৃৎ। এরপরে 12 নম্বর প্রশ্ন বলেছে, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল? বর্তমান ভারতটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ 1905 খ্রিস্টাব্দে, যা জাতীয়তাবাদের বিকাশে এক অনন্য দলিল। তিনি এই বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের ইতিহাস বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে সাধারণ শ্রমজীবী মানুষ দেশের মূল শক্তি। তিনি শূদ্র জাগরণের কথা বলেছিলেন। তার এই বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব কি? তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন। তিনি উচ্চ কণ্ঠে বলেছেন, বল মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমরা সবাই ভাই। ভারতকে দেবতা জ্ঞানে পূজার আহ্বান তিনি জানিয়েছিলেন। এই বাণী বিবেকানন্দের এই তীব্র কণ্ঠে যুব সমাজকে আকৃষ্ট করেছিল এবং এই যুব সমাজ ও বিপ্লবীদের চরম আত্মত্যাগের মন্ত্র জুগিয়েছিল এই বর্তমান ভারতে লেখা স্বামী বিবেকানন্দের যে বিভিন্ন বাণী। তাই আমরা বলতে পারি যে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের একটি জাতীয়তাবাদের বিকাশে অন্যতম একটা গ্রন্থ। 13 নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় হয়ে আছেন কেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন রাষ্ট্রগুরু। 19 শতকের ভারতে অন্যতম শ্রেষ্ঠ জাতীয়তাবাদী নেতা এবং সাংবাদিক। তিনি স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক পর্বের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। স্মরণীয় হয়ে আছেন এই কারণেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1876 সালে ভারত সভা আনন্দমোহন বসুর সহযোগিতায়, যা সর্বভারতীয় স্তরে গণ আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পরবর্তীকালে অ্যালবার্ট হলে জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যায় 1885 সালে। এরপরে তিনি যে আন্দোলনগুলো করেছিলেন সেগুলি কি? যে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমানোর প্রতিবাদ করেছিলেন, ইলবার্ট বিলের সমর্থন করেছিলেন। ইলবার্ট বিল ছিল ভারতীয় যারা বিচারক আছে তারা সবাই ব্রিটিশ যারা আছে তাদের যদি অপরাধ হয় তাদের বিচার করতে পারবে, এটাই ছিল ইলবার্ট বিলের মূল বিষয়বস্তু। এটাকে তিনি সমর্থন করেছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন চলছে 1905 সালে, তিনি ছিলেন প্রধান নেতৃত্বের মধ্যে একজন। 14 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। 2026 সালে এসেছিল। 1867 সালে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। আদি নাম কি ছিল? জাতীয় মেলা। প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা ও আত্মনির্ভরতার প্রসার ঘটানো, অর্থাৎ ভারতীয়দের মধ্যে দেশীয় শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি চর্চা বাড়ানো এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য দেশি পণ্যের ব্যবহারের উৎসাহিত তিনি দিয়েছিলেন। এছাড়াও তিনি জাতীয় ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগরণের কাজ করেছিলেন, যেমন হিন্দু ধর্মের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে সাধারণ মানুষের মনে হিন্দু জাতির অতীতের যে মর্যাদা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে একতা ও দেশাত্মবোধও জাগ্রত করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ ভূমিকা ছিল? আমরা প্রথম প্রশ্নেই আমরা পড়েছিলাম যে এই প্রশ্নটা 2026 সালে এসেছিল, কিন্তু এর আগেও মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে, এই আনন্দমঠ উপন্যাসটি একটা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অগ্নিমন্ত্রের মতো কাজ করেছিল। আমরা জানি যে আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে। তিনি দেশমাতাকে শুধুমাত্র একটা দেশ হিসাবে কল্পনা করেননি, তিনি দেশকে শুধুমাত্র দেশ হিসাবে কল্পনা করেননি বা ভূখণ্ড হিসাবে কল্পনা করেননি, তিনি দেশকে দেশমাতা জগদ্ধাত্রী দেবী রূপে কল্পনা করেছিলেন। তিনি এই
গ্রন্থে তিনি বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন। এই গান প্রত্যেকটা বিপ্লবী মুখে গেয়ে ফাঁসির দড়ি গলায় পড়ত নির্দ্বিধায়। তারা মনে করত যে আমার সমস্ত কিছু নিবেদন আমি ভারত মাতার পায়ে নিবেদন করলাম। তারা মনে করত যে আমরা জন্ম থেকেই যেমন মায়ের জন্য বলিদান প্রাপ্ত, মায়ের রক্ষা যেমন আমাদের দায়িত্ব, তেমনি দেশমাতার রক্ষাও আমাদেরই দায়িত্ব। এই রকম কথা বলে আনন্দমঠ উপন্যাসটি ভারতীয় মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করেছিল। ঠিক আছে, এই 15টা প্রশ্ন তোমাদের সঙ্গে যে আলোচনা করলাম, 2 নম্বরের প্রশ্ন, তোমরা চোখ বুজে এই প্রশ্নগুলো পড়ে যাবে, দেখবে পরীক্ষার মধ্যে এর মধ্যে থেকেই আসবে। আমি 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আলোচনা করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।